ওকে, আমরা শুরু করছি। আমরা সবাই জানি যে শুরুতে আমাদেরকে একটি ওয়েব ডিরেক্টরি তৈরি করতে হয়। ওয়েব ডিরেক্টরির নাম আমরা যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারি। ওয়েবসাইট নামে ওয়েবসাইট নামে আমরা একটা ডিরেক্টরি তৈরি করলাম। এই ডিরেক্টরির ভিতরে আমাদের অনেক ফোল্ডার লাগতে পারে। আমরা শুরুতে একটি ইমেজ ফোল্ডার নিয়ে নিচ্ছি, ইমেজেস ফোল্ডার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফাইল, সেটা হচ্ছে কি index.html। এবং আমাদের আরও একটি ফাইল লাগবে, সেটা হচ্ছে এখন থেকে নতুন করে একটি ফাইল লাগবে, সেটা হচ্ছে style.css। দুইটা ফাইলই আমাদের রেডি হয়ে গেল। এখন আমি যেটা করব, এটাকে রান করব। জি, প্রতিবার যে ওয়েব ডিরেক্টরিটা তৈরি করব তখনই নতুন করে কাজ করব, একটা ফোল্ডারের মধ্যে খোলা হবে না, আমি আলাদা করব। কোনটা ফোল্ডারের ভিতরে? আমি তো একটা ফোল্ডারের ভিতরেই করেছি। এই ওয়েবসাইটের আগে যা করেছি ওগুলো ভুলে যান, এটাই হচ্ছে মেন। আপনি এটাকে যে কোনো জায়গায় রাখতে পারেন। আগেরগুলো কি কেটে দিব? আগেরগুলো তো আমি এমনি করছি। আমি যে কয়টা ক্লাস নিচ্ছি, আমার এখানে ক্লাসের সাথে কি কি ক্লাস থাকবে, এখানে ভিডিও লিঙ্ক, এই যে ক্লাসের ভিডিও হচ্ছে, এই ভিডিওগুলো লাগবে, এই জন্য আমি এই ফোল্ডারগুলো বলেছি। এগুলো আপনাদের করার দরকার নেই। এটা ওগুলো তো সিরিয়াল মেনটেন করার জন্য। তো আমাদের সবগুলো ফাইল চলে আসছে। এখান থেকে আমি একটাকে আপাতত রান করছি, index.html। দেখেন আমার index.html রান হয়েছে, বাট আমার আগের অনেকগুলো ছিল, আমি ওগুলোকে কেটে দিলাম। এই হচ্ছে আমার index.html। এবং এই সাথে আমার কি লাগবে, style.css লাগবে। আমি ওখান থেকেও নিয়ে আসতে পারি style.css, অথবা এখান থেকে ওপেন করতে পারি। কন্ট্রোল ও প্রেস করব, কন্ট্রোল ও প্রেস করলে আমার style.css আসছে, এটাকে সিলেক্ট করব, ওপেন করব, চলে আসছে। এই হচ্ছে আমার index.html এবং এই হচ্ছে style.css। এটাকে আমি ডান পাশে সরিয়ে নিচ্ছি। ওকে, আমার ডান পাশে এটা মাঝে মাঝে ঝামেলা করে, আমি একটাকে সরাতে চাই, আরেকটা সরে যায়। ওকে, এটাকে আমি সরিয়ে নিলাম। style.css এটা এইদিকে, এটা এইদিকে। এখন এই দুইটা, এখানে আমাকে কি করতে হবে, আমাকে HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসতে হবে। আমি HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসছি। আমার HTML5 এর স্ট্রাকচার চলে আসছে। তারপরে এইখানে আপনি টাইটেলের নিচে লিঙ্ক করাবেন কাকে, style.css কে। দেখেন আমি খুব সহজে লিঙ্ক করাচ্ছি, লিঙ্ক CSS। দেখেন আমার style.css লিঙ্ক করানো হয়ে গেছে, একাই চলে আসছে। দেখছেন, রিলেশন, টাইপ, টেক্সট অ্যান্ড সিএসএস, হাই রেফারেন্স, style.css, মিডিয়া অল, কতগুলো লেখা একসাথে চলে আসছে। দেখছেন কিভাবে? এটা অবশ্যই দেখাবো। আপনি যেটা করবেন, আমরা কি জানি, জেন কোডিং ইনস্টল করার পর, এই যে জেন কোডিং ইনস্টল করার পর আমরা এগুলো করতে পারি। শর্টকাট মেথড লিঙ্ক, LINK, লিঙ্ক CSS লিঙ্ক CSS দিয়ে কন্ট্রোল-E, লিঙ্ক CSS দিয়ে কন্ট্রোল-E প্রেস করলেই দেখেন চলে আসে সবগুলো। কন্ট্রোল-S, আমার style.css লিঙ্ক হয়ে গেছে। পারবো না? অবশ্যই পারবো, বাসায় ট্রাই করবেন, এখন ট্রাই করবেন না। আমরা আজকে শিখবো হচ্ছে CSS পার্ট, PART, CSS পার্ট। এটা আমাদের CSS পার্ট। আমি টাইটেলের নিচে এটাকে লিঙ্ক করে নিলাম এবং এটাকে আমি মোজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন করছি। আমার হয়ে গেছে CSS পার্ট। এখানে তেমন কিছুই নেই, সব কিছু একদম ওকে আছে, স্বাভাবিক আছে। গতকালকে আমরা অনেক ট্যাগ শিখেছিলাম, অনেক প্রপার্টি আমরা গতকালকে শিখেছি। আমরা ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, টেক্সট ডেকোরেশন, টেক্সট অ্যালাইন, টেক্সট ট্রান্সফর্ম, কালার, এই কয়েকটা প্রপার্টি শিখেছিলাম, তাই না? তো আজকে আমরা নতুন করে অনেক কিছু শিখব। ওকে, আমি শুরুতেই একটি H1 ট্যাগ নিচ্ছি। H1 ট্যাগের ভিতরে আমি যা খুশি তাই লিখতে পারি, তাই না? আমি লিখলাম ওয়েলকাম টু মাই
সাইড, আমি কথাটুকু লিখলাম। দেখেন তো আমার এই লেখাটুকু এখানে চলে আসছে, আসছে। এখন আমি এটাকে মাঝখানে আনতে চাই। কিভাবে আনবো মাঝখানে? কিভাবে আনবো মাঝখানে? তাহলে প্রথমে আমাদের সূত্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমাকে প্রথমে কাকে, H1টাকে ধরতে হবে, তাই না? H1কে ধরতে হবে। আমি H1কে ধরলাম, এই হচ্ছে আমার H1কে ধরলাম। H1কে ধরার পর আমি বলছি তুমি টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন আমার এটা মাঝখানে চলে আসে, টেক্সট অ্যালাইন সেন্টার আসছে। এখন এইটাকে আমি একটি কালার দিতে চাচ্ছি। এটাকে আমি কালার দিব, COLOR, কালার। কালার দিব হচ্ছে রেড। এগুলো আমরা গতকালকে দেখেছি, তাই না? আমার কালারটা রেড হয়ে গেল। খুব সুন্দর একটি প্রপার্টি আমরা শিখলাম। এখন আমরা শিখব হচ্ছে এটার একটা কালার তো ঠিক আছে, বাট এই যে দেখেন আমি যখন এটাকে মার্ক করলাম, মার্ক করার পরে পিছনে একটি কালার আসলো না, ব্ল্যাক, একটা ব্লু কালার চলে আসছে। হ্যাঁ, আমরা এই লেখাটার পিছনে একটি কালার নিয়ে আসবো। লেখাটার পিছনে একটি কালার কিভাবে নিয়ে আসবো? আমরা তো লিখেছি কালার, তো কালার দিলে তো তার ভিতরের লেখাটাতে কালার আসে। তাহলে আমাকে যদি পিছনে একটি কালার দিতে চাই, তাহলে সেই প্রপার্টির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সিএসএস মানে প্রপার্টি, আমরা জানি সিএসএস মানে প্রপার্টি, এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। প্রপার্টির নাম কি? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে চাচ্ছেন? ব্লু। সেভ দিয়ে রিলোড দেন, কন্ট্রোল এস প্রেস করে সেভ দিয়ে রিলোড দিলে দেখেন তো পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়। স্যার পুরোটা হয়ে গেছে স্যার, এটা ছোট করব কিভাবে? এটাকে আরো সামনে দেখাবো কেন পুরোটা হয়েছে, কেন কম হবে। এটার ব্যাকগ্রাউন্ড, এটার জায়গাটা তো পুরোটা জুড়েই, এটা ডানে বামে কোনো জায়গা নাই, ফাঁকা নাই, ও পুরোটা স্থান দখল করে আছে। এখন যদি এখানে আপনি একটা পি ট্যাগ নেন, সাপোজ একটা পি ট্যাগ যদি নেন, পি ট্যাগের ভিতরে কিছু কথা আপনি এখান থেকে রাখেন। দেখেন তো পি ট্যাগের জায়গা কতটুক? পি ট্যাগের জায়গা কতটুক? পুরোটুক না? জি স্যার। এইটার জায়গাটা পুরোটুক, সে ডাইনে বামে কাউকে জায়গা দিবে না। এটা আরেকটু পরে বুঝবো আমরা, সে ডাইনে বামে কেন জায়গা দিল না। বুঝতে পেরেছেন? এটা পুরোটার ব্যাকগ্রাউন্ড আসবে। আর আপনি যদি তাহলে আমি আলাদাভাবে তাকে আলাদা একটা জায়গায় বসাবো, বসিয়ে তারপর যখন আমি তার একটা স্থান নির্ধারণ করে দিব, একটি নির্দিষ্ট স্থান, তার একটি নির্দিষ্ট হাইট উইথ নির্ধারণ করে দিব, তারপর তাকে আমি কালার দিব, তখন সে নির্দিষ্ট পরিমাণ জায়গা নেবে। এখন তার জায়গা আছে পুরোটাই, এর জন্য সে পুরোটাই পেয়েছে। আপাতত যেটা দেখাচ্ছি এটা দেখেন, পরবর্তীতে ওইটা নিয়ে আমরা দেখব। ঠিক আছে? এখন আমি যদি পি ট্যাগটাকে ধরি, পি ট্যাগটাকে ধরেও যদি কালার দিতে চাই, তাহলে দেখেন তার ব্যাকগ্রাউন্ডে এই সাউন্ডটা কি পুরো স্ক্রিন জুড়ে আছে না? হ্যাঁ, পুরো স্ক্রিন জুড়ে আছে। এর জায়গা এতটুকু থেকে এতটুকু পর্যন্ত, সে এর মাঝখানে কাউকে জায়গা দিবে না, এর জন্য সে পুরোটা জায়গা দূরে আছে। ভাই আমরা কি অ্যাঙ্কর ট্যাগ বসে শুধু ওয়েলকাম টু মাই ওয়েবসাইটটাকে কালার করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার? অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কালার হবে না। অ্যাঙ্কর ট্যাগকে হচ্ছে আপনার লিংক করানোর জন্য। আপনাকে যেটা দিয়েছি এমনি দেখাইছি, ওটা ওইভাবে কখনো ইমেইলের নিচে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে আন্ডারলাইন আনা যাবে না। আমি দেখাচ্ছি এগুলোকে কিভাবে করতে হবে। দেখুন আমি এখানে পি ট্যাগটাকে ধরছি, পি ট্যাগটাকে ধরে বলছি যে তোমার টেক্সট অ্যালাইন সেন্টার, আমি মাঝখানে আনছি। দেখুন সে মাঝখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখন যদি তাকেও একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন তো তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে না। ব্যাকগ্রাউন্ড কালার, আপনি কালারের নাম লিখেন নাই তো? সরি আসছে ব্যাকগ্রাউন্ড কালার। সেও কিন্তু পুরোটা জায়গা দূরে আছে। দেখেন এই যে পি ট্যাগ যে মাঝখানে এইটুক, তাহলে কি এখানে ফাঁকা থাকার কথা ছিল না? ফাঁকা থাকে নাই, কিন্তু সে পুরোটা জায়গা জুড়েই আছে। এখন আপনি তাকে যদি চান, তাকে কালারটা চেঞ্জ করবেন, তার ভিতরের কালারটাকে চেঞ্জ করবেন, মানে টেক্সট কালারগুলোকে চেঞ্জ করবেন আপনি। তাহলে কালার লিখেন, কালারের ভিতর আপনি দিয়ে দেন হচ্ছে হোয়াইট। দেখেন এখন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড,
লেখার কালার হচ্ছে সাদা, কাজ করে খুব সুন্দরভাবে কাজ করে। এখন আপনি যদি চান যে এই যে পুরো যে সাদা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই পুরো সাদা স্ক্রিনটার একটা কালার দিবেন। সেটা কিভাবে দিবেন? এটা যদি দিতে চান তাহলে আপনাকে এই যে দেখেন, এই যে আমার এই লেখাগুলো আছে কি বডির ভিতরে না, H1P যা কিছু আছে, আপনাকে এই বডি ট্যাগটাকে ধরতে হবে। আপনি যদি এই বডি ট্যাগটাকে ধরেন, BODY বডি ট্যাগটাকে ধরে যদি বলে দেন যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, দেখেন এটা পুরোটা স্ক্রিন এখন কালো হয়ে যাবে। কাজ করে স্যার এটা তো স্যার ইয়াদও করা যায়, ওই যে টাইটেলের নিচে যে হেডের মধ্যে করা যায় না, স্টাইল দিয়ে আমরা শিখেছিলাম। হ্যাঁ, ওটা আপনি কোথায় শিখছেন? স্যার আপনি শিখেছিলেন না ওই যে স্টাইল দিয়ে ওই যে HTML এর মধ্যে করা যায় না ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। ওটা আমি সামনে দেখাবো তো কিভাবে করা যায়। আমরা আপাতত যেটা শিখছি সেটা দেখি। সিএসএস এর 3টা প্রকার আছে, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমরা এখন যেটা করছি এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আলাদাভাবে একটা ফাইল তৈরি করে, আলাদা একটা style.css ফাইল তৈরি করে সেই ফাইলটাকে এই HTML5 এর সাথে লিঙ্ক করিয়ে যে স্টাইল শিটের কাজগুলো করা হয় সেটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। আর ইন্টারনাল সিএসএস হচ্ছে এইখানে এই কি কাজ আমি করব আলাদাভাবে। দেখেন Ctrl+X দিয়ে দিচ্ছি, এখানের কোনো কিছুই আর এখন কাজ করবে না। বাট আমরা আরেকটা ভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এখানে আমি স্টাইল নামে একটি ট্যাগই ব্যবহার করব, স্টাইল ট্যাগ। স্যার HTML এর ভিতরে এটা কঠিন লাগে, এটাই ভালো। হ্যাঁ, এটা আমি আরো সামনে দেখাবো, আপাতত দেখাচ্ছি না। হ্যাঁ, এখন আপনাদের জন্য একটু জটিল হয়ে যাবে, এই জন্য ওটাকে আমি স্কিপ করে গিয়েছি। আমি দেখাবো, পরেই দেখাবো। তো দেখুন আমরা এটা করতে পারি। আমি আপাতত বডির কালারটা দিচ্ছি না, বডির কালারটা বাদ দেন, তো চাইলে আপনারা পারবেন। এই ছিল আমাদের অবস্থা। এখন আপনাদের অনেকেরই মনে কৌতূহল, এইটাকে কিভাবে ধরবো। আমি এখন তাহলে এই সবগুলোকে কেটে দিলাম, Ctrl+S রিলোড দিয়ে নেন, সবাই চলে গেল। এখন আমি চাচ্ছি এইটাকে মাঝখানে নিব, পুরো লেখাটাকে মাঝখানে নিব। তাহলে আমি পুরো লেখাটাকে মাঝখানে নিতে হলে আমাকে কি করতে হবে? আমি H1 ট্যাগটাকে রাখি, Ctrl+S, দেখেন এটা মাঝখানে আসলো। এখন আমি চাচ্ছি এখানে এই ওয়েলকাম টুক যে লেখাটুক আছে এইটুককে আমি আলাদাভাবে ধরবো, এই টুটাকে আলাদাভাবে ধরবো, মাইটাকে আলাদাভাবে ধরবো, এবং এই ওয়েবসাইটটাকে আলাদাভাবে ধরবো। কিভাবে করব এটা? একটাকে বড় তাহলে তো HTML আলাদা একটা কিছু করতে হবে, এটা আলাদা করে। স্যার তাহলে তো HTML কিছু আলাদা করে করতে হবে, আলাদা করতে হবে। হ্যাঁ, রাইট। তো এখন দেখেন আমি এটাকে মাঝখানে নিয়েছি, সে মাঝখানে আসছে। এখন যদি আমি এখানে একটা কালারও দেই, সে কিন্তু কালারটা পায়, তাই না? কালার আপনি দেন হচ্ছে BLUD, ব্লু কালারটা দেন তাকে, সে এখন ব্লু কালার এখানে পাচ্ছে। বাট আমি চাচ্ছি না যে তারা সবাই ব্লু কালার পাক। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এই পুরো লেখাটা ব্লু কালার পাক। আমি শুধুমাত্র এই ওয়েলকাম টুকে আলাদা, এটাকে আলাদা, এটাকে আলাদাভাবে কালার দেবো। কালার দেওয়ার জন্য আপনারা জানেন যে এদেরকে সিএসএস মানেই হচ্ছে কি, তাকে ধরা এবং সাইজ করা। সিএসএস মানেই ধরা এবং সাইজ করা, তাকে কি করতে হবে? আলাদাভাবে ধরতে হবে, তাই না? সাপোজ এইখানে আপনি যদি তাকে আলাদাভাবে ধরতে চান, তাহলে আলাদাভাবেই তাকে ব্যবহার করতে হবে। এখন আমাদের এই ক্লাসে সাপোজ ধরুন যারা স্টুডেন্ট আছেন তাদের আমি গতকালকে বলেছি যে দুইজনকে যদি একই নামে থাকে তাহলেও আমরা ধরতে আমাদের কষ্ট হবে, আবার আলাদা আলাদাভাবে ধরতেও কষ্ট হবে। এখন এদের জন্য তাদেরকে আমাকে আইডেন্টিফাই করতে হবে আমি কাকে ধরতে চাই এবং কাকে সাইজ করতে চাই। আমি যেহেতু এখানে ওয়েলকাম লেখাটাকে ধরতে চাই, আমরা জানি সিএসএস মানে হচ্ছে ধরা এবং সাইজ করা। প্রথমে তাকে ধরো, তারপর তাকে মার্ক দিতে চাও, মানে যা খুশি করতে চাও করা যাবে। তো আমি এই ওয়েলকাম টুককে ধরবো, তাই ওয়েলকাম টুককে আলাদাভাবে ধরার জন্য তাকে আমি আলাদা একটি ট্যাগের ভিতরে রাখবো। সেই ট্যাগটার নাম হচ্ছে স্প্যান ট্যাগ। আপনারা আপনাদের যে আগের ফাইলটা আছে, আমি সিএসএস এর HTML CSS এর যে প্রপার্টির এবং ট্যাগের একটা লিস্ট দিয়েছিলাম, সেই লিস্টের ভিতরে দেখবেন যে স্প্যান ট্যাগ নামে একটা ট্যাগ আছে, স্প্যান ট্যাগ। এখন এই স্প্যান ট্যাগটাকে আপনাকে ধরতে হবে, ঠিক আছে? স্যার স্প্যান ট্যাগের কাজ কি? স্প্যান ট্যাগের কাজ হচ্ছে তাকে আলাদাভাবে ধরা। ও স্প্যান ট্যাগ, Ctrl+S। এখন আপনি তাকে ধরেন,
কন্ট্রোল এস দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে এখন পি ট্যাগের ভিতরে দেখেন দুইভাবে ধরা যায়। পি ট্যাগের ভিতরে যে স্প্যান ট্যাগ আছে, স্প্যান ট্যাগ তোমাকে বলছি তোমার কালার হচ্ছে রেড, দেখেন তো কাজ করে, সরি এটা কি সেভ হয়নি, আর এটা তো H1 এর ভিতরে আছে না, আপনি পিতে করতেছেন। সরি 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 মাথা কাজ করছে না, দেখছেন কাজ করেছে। তাহলে এইখানে আর কোডটা আমি দেখতে হবে কোডটা, স্প্যান ট্যাগ, স্প্যান SPAN স্প্যান ট্যাগ, স্যার যদি অনেকগুলো থাকে তখন কি করব? ওটা আরো পরে দেখাবো, আপাতত এখন ওটা দেখালে মাথায় ধরবে না, মাথা গরম হয়ে যাবে। এই ছিল একটা ফাংশন, আমি আপাতত এইটুকু দেখি, আপাতত এইটুকু ট্যাগের দেখি, লিস্ট কি ফেসবুক গ্রুপে দেওয়া হয়েছিল? আপাতত এইটুকু দেখেন। এখন সেই সাথে আপনাকে আরো কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে যে এইটুকু আমরা শিখে ফেললাম তাই না, আলাদাভাবে ধরতে পারি, বাট এখন আমরা এটাকে বাদ দেন। এটার ভিতরে এখন আমি নতুন এই চনটাকে আলাদাভাবে ধরছি এবং এটাকে বাদও দিয়ে দিছি। আমরা আলাদাভাবে কীভাবে ধরবো এটাও আমরা শুধু শিখে নিলাম, বাট এটার আরও অনেক ব্যবহার আছে স্প্যান ট্যাগের, এগুলো আমরা পরে শিখব। আপাতত আপনাদের কৌতূহলটুকু শুধু মিটিয়ে দিলাম। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব একটু ইয়েতে যান, মাইক্রোসফট অফিসে যান। আমরা যদি একটু মাইক্রোসফট অফিসে যাই, এখানে আমরা নতুন একটি প্রপার্টি শিখলাম, প্রপার্টি আমরা পরে লিখি। তো এখানে একটি মাইক্রোসফট অফিস ফাইল তৈরি করেন। স্যার HTML ট্যাগগুলোর মধ্যে একটা প্রপার্টিতে ট্যাগ দিয়ে দিলে স্যার, শীট দিয়ে দিলে ভালো হয় স্যার। খুঁজে দেখেন, খুঁজে দেখেন আছে কিনা, খুঁজে দেখেন। আপনি মনে হয় ওই ফাইলটা খুঁজে দেখেন নাই, এজন্য এমন কথা বলছেন। একটা ফাইল HTML CSS প্রপার্টি সবগুলো ফাইলটা দিছি স্যার। দেখেন এই যে লেখাটা, এইটা দেখেন এই যে লেখাটা আছে, এই লেখাটা যদি আমি বড় করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে ধরে এনে একটা সাইজ বলে দিতে হবে না। লেখাটাকে যদি আমি বড় বড় করতে চাই, মাইক্রোসফট অফিসে দেখেন একটা সাজানো আছে, এই লেখাগুলোকে আমি যদি বড় করতে চাই, কত 16 20, এই 20 কি দেখেন বড় ছোট ফন্ট সাইজ, তাই না? তো আমাদের এখানে ওয়েবসাইটের ভিতরেও তো আমাদের এরকম সাইজ লাগতে পারে। আমি চাচ্ছি এই যে লেখাটা আছে এখানে যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ওয়েবসাইটটাকে আরও বড় করব। আরও বড় করতে চাইলে আমাদের আরও একটি প্রপার্টি আছে, সেই প্রপার্টির নাম হচ্ছে ফন্ট সাইজ। সেই প্রপার্টির নাম কি? ফন্ট সাইজ। ফন্ট সাইজ কত পিক্সেল? আপনি দেখছেন 40 পিক্সেল। পিক্সেল কি আমি বলছি একটু দেখুন, দেখেন তো লেখাটা বড় হয়েছে, আরো বাড়ান। জি স্যার 50 করে দেন। এই যে দেখেন পিক্সেল, লেখাটা বড় হয়ে গেল। এখন ফন্ট সাইজ বুঝলাম, বাট পিক্সেলটা কি? পিক্সেল হচ্ছে একটি মাপ, পিএক্স বা পিক্সেল মানে হচ্ছে একটি মাপ বা একক। ওয়েবসাইটের ভিতরে যত আপনার এই উইথ, হাইট, উচ্চতা, তারপরে বলুন প্রস্থ বলুন, দৈর্ঘ্য বলুন, এগুলোর মাপ নির্ণয় করা হবে কোন এককে? পিক্সেল মাপে, মানে পিক্সেলের এককে এটাকে মাপা হবে। এটা হচ্ছে সাইজ 50 পিক্সেল বা 50 পিক্সেল। কার কোনো কনফিউশন? ঠিক আছে স্যার। ওকে, এটা ছিল ফন্ট সাইজ। এখন এখানে দেখেন আরও একটি বিষয় আছে মাইক্রোসফট অফিসে, এটাকে যদি আমি 20 থেকে আর একটু কমিয়ে নিয়ে আসি, সাপোজ এটা বেশি বড়ই হয়ে গেছে। স্যার কিভাবে বুঝবো স্যার যে কোনটা কত পিক্সেল ইউজ করতে হবে? দেখাবো সামনে দেখাবো। আপনি দিয়ে দিয়ে কমিয়ে কমিয়ে দেখবেন, তারপর আরও উপায় আছে, আমরা দেখাবো, একটু পর দেখাচ্ছি। এখন এই যে লেখাটা আছে, এই যে লেখা, এটা কি কোন ফন্টে আছে? দেখেন তো একটা ফন্ট আছে না এখানে, মাইক্রোসফট অফিসের ফন্ট আছে, দেখেন চেঞ্জ হয়, দেখেন একটা ফন্ট, তারপরে এরিয়াল, তারপরে অনেক ফন্ট আছে, দেখছেন টাইম নিউ রোমান, কত বাঁকা চেরা, কত কিছু। দেখেন এটা একটা ফন্ট আছে না? এখন আমাদের ওয়েবসাইটে আমরা কি আমাদের লেখার কি বিভিন্ন ফন্ট থাকে না? বিভিন্ন রকম ফন্ট কিন্তু থাকে না?
তো আপনি আপনার ওয়েবসাইটে এরকম ফন্ট কিভাবে আনবেন, এটা আনার জন্য একটা প্রপার্টি আছে। আমি চাচ্ছি এখানের এই যে পি ট্যাগটা আছে এটা বা H1 ট্যাগটাকে এগুলোকে আমি ধরে আলাদাভাবে করব। আমার তখন এই প্রপার্টিটা হচ্ছে, প্রপার্টিটার নাম হচ্ছে ফন্ট ফ্যামিলি। প্রপার্টির নাম কি? ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি প্রপার্টি। ফন্ট ফ্যামিলি প্রপার্টির ভিতরে আপনাকে বলতে হবে যে আপনি আসলে কোনটা চাচ্ছেন। এখানে আপনি এটাকে চান, এটাকে কপি করেন Ctrl+C। আমি জানি না এটা এখানে আছে কিনা, কাজ করবে কিনা, অনেক সময় কাজ করে না। ঠিক আছে, দেখেন তো কাজ করে কিনা। এটা না করে অন্যটা করুন। কাজ করেছে, লেখাটা চেঞ্জ হয়েছে। জি স্যার হয়েছে। এখন দেখেন এখানে অনেক অনেক ফন্ট আছে, এগুলো দিয়ে আপনি ট্রাই করবেন। সাপোজ এখান থেকে আপনি এটাকে পুরোটাকে আগে মার্ক করতে হয়, আপনারা জানেন। এইরকম একটি ফন্ট। আপনি এখন এটাকে কি কপি করেন, Ctrl+C প্রেস করে এখানে আসেন। এখানে আসার পর এখান থেকে এটাকে চেঞ্জ করে দেন Ctrl+S। দেখেন তো পরিবর্তন হয়, পরিবর্তন হয়েছে না? আমি পি ট্যাগটাকে ধরি। পি ট্যাগ তোমাকে বলছি তোমার কালার হচ্ছে গ্রিন, গ্রিন না, আপনি অরেঞ্জ দিতে পারেন। আমরা কালার কোড ব্যবহার করব কিছুদিন পর। অরেঞ্জ চলে আসছে। এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। সাইজ হচ্ছে 20 পিক্সেল। এই হচ্ছে 20 পিক্সেলের ফন্ট। এখন এটার ফন্টটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। এটার ফন্ট চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে? প্রপার্টি ব্যবহার করতে হবে। আমরা জানি সিএসএস মানে হচ্ছে প্রপার্টি, প্রপার্টির নাম ফন্ট ফ্যামিলি। এখন আপনি এখানে দেন, আমার একটা পরিচিত একটি ভাষা আছে তাহমা। দেখেন তো ফন্টটা চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয়েছে। স্যার আরেকটা আছে আহারনি। দেখেন তো চেঞ্জ হয়। থাকতে হবে নাকি ইনস্টল না থাকলেও চলবে? কিচ্ছু থাকতে হবে না, এগুলো অটোমেটিক কাজ করে। ওকে, এখন দেখুন আমি চাচ্ছি এই যে লেখা, দুইটা লেখার মাঝখানে, এই দুইটা লেখার মাঝখানে একটা দূরত্ব আছে না? দেখেন তো আছে? জি স্যার। এখন আমি এটা দূরত্ব বাড়াতে চাচ্ছি, আরেকটু দূরত্ব দিব। দুইটা লাইনের মাঝখানে আরো দূরত্ব থাকবে। এটা এবং এটার মাঝখানে মাঝখানে আরো স্পেস তৈরি করব আমি। এটা যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? একটি প্রপার্টি ব্যবহার করতে হবে। সেই প্রপার্টিটার নাম কি? সেই প্রপার্টিটার নাম হচ্ছে লাইন হাইট। লাইন হাইট। দুইটা লাইনের মাঝখানে দূরত্ব নির্ণয় করব। লাইন হাইট, LINE, লাইন হাইট। প্রপার্টির নাম লাইন হাইট। তো লাইন হাইট আপনি দিয়ে দেন হচ্ছে 0 পিক্সেল। দেখেন তো কোনো কিছু হয়? পরিবর্তন হয়েছে? জি স্যার, জি স্যার। এখন ইউএস জাস্টিফাই হয়েছে স্যার। ডিফল্ট ভাবে কিছু ছিল তাই না? উপরে উঠে গেছে, তার মানে ডিফল্ট ভাবে কিছু লাইন হাইট সেখানে কাজ করেছে। ডিফল্ট ভাবে কিছু লাইন হাইট কাজ করেছে। এখন আপনি দেখেন আমাদের একটি প্রপার্টি আমরা এতদিন যা শিখেছিলাম, ইন্সপেক্ট এলিমেন্ট করা, সরি ভিউ পেজ সোর্স করছিলাম না আমরা? রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স, ভিউ পেজ সোর্স করলে এগুলো আসছে তাই না? আপনি style.css গেলে কি কি স্টাইল দিয়েছেন সব কিছু দেখতে পাচ্ছেন, বাট এখানে কি কোনো পরিবর্তন আনতে পারছেন? এবং কি দেখা যাচ্ছে না। বাট এখানে আপনাকে আরও একটি সুবিধা প্রত্যেকটা ব্রাউজার দিয়েছে। এখানে দেখেন রাইট বাটন ক্লিক করে আমি এটার উপরে একটু পরিবর্তন আনবো। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করেন। দেখেন ইন্সপেক্ট এলিমেন্ট লেখা আছে, ক্লিক করেন। ইন্সপেক্ট এলিমেন্ট করলে দেখেন উপরে লেখা, নিচে বেশ কিছু কোডিং দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা? আমি আরো বড় করে নিচ্ছি। দেখেন তো কোডিং দেখা যায়? জি স্যার, এখান থেকে কাস্টমাইজ করা যাবে। এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখেন আমার ওয়েলকাম টু ওয়েবসাইট, এই হচ্ছে আমার ওয়েলকাম। এটাকে ধরছি যখন, তখন এটা কি চিহ্নিত হয়ে যাচ্ছে। যখন আমি পি ট্যাগকে ধরছি দেখেন তখন পি ট্যাগটা সিলেক্ট করে দেখা যাচ্ছে। পি ট্যাগ করলে পি ট্যাগের যে কালার, যে ফন্ট সাইজ, যে ফন্ট ফ্যামিলিগুলো ব্যবহার করছি সেগুলো দেখা যাচ্ছে। দেখেন তো পি ট্যাগে
কালার অরেঞ্জ, ফন্ট সাইজ 20 পিক্সেল এবং ফন্ট ফ্যামিলি আহারনি এটা ব্যবহার করেছি এবং ঠিক সেখানে তাই দেখাচ্ছে। এবং যখনই আমি H1 ট্যাগের ভিতরে যাচ্ছি, H1 ট্যাগের ভিতরে দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার, কালার ব্লু এবং ফন্ট সাইজ 50 পিক্সেল সব কিছু দেখাচ্ছে। এবং দেখেন আমি এখানে তাই ব্যবহার করেছি, বাট এখান থেকে আমি দেখেন একটু পরিবর্তন আনতে পারি। এই ব্লুটাকে আপনি চেঞ্জ করে দিয়ে দেন হচ্ছে গ্রিন। দেখেন তো গ্রিন কাজ করেছে। আবার দেখাচ্ছি, দেখেন এখন রিলোড দিলে আবার হারিয়ে যাবে, কারণ ওখান থেকে কখনো সেভ করা যায় না, ওখান থেকে টেস্ট করা যায়। ইন্সপেক্ট এলিমেন্ট করে শুধুমাত্র টেস্ট করা যায়। আমি আবার টেস্ট করব, আমি এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে যে অপশনটা আসে আমরা রিলোড দিই যেভাবে, এখান থেকে আমি ওইটা কালকে রাতে আমার ওই যে কোডগুলো আমি চেক করছিলাম। রাইট বাটন ক্লিক, ব্রাউজারে গিয়ে রাইট বাটন ক্লিক, ইন্সপেক্ট এলিমেন্ট। ইন্সপেক্ট এলিমেন্ট করলেই এমনটা চলে আসবে। অনেকেরই ডান পাশ দিয়ে আসবে, অনেকেরই ডান পাশ দিয়ে আসবে। হ্যাঁ, এগুলো চেঞ্জ করা যায়, এগুলো এখান থেকে চেঞ্জ করা যায়, লেআউট চেঞ্জ করা যায়, লেআউট। স্যার সাইজের ক্ষেত্রে সব সময় কি পিক্সেল ইউজ করতে হবে? মানে অবশ্যই পিক্সেল, ঠিক আছে, অবশ্যই আমরা পিক্সেল ইউজ করব। ওকে, আমি আবার একটু বড় করে নিলাম। এখন দেখেন আমার লাইন হাইট দিয়েছিলাম কত, 0 পিক্সেল। দেখেন তো এখন তো এখান থেকে আমি একটু পরিবর্তন আনতে পারি কিনা। পরিবর্তন হচ্ছে, কিভাবে পরিবর্তন করছি বলেন তো? সরি, 13 পিক্সেল সিলেক্ট করে কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে ডানে বামে উপরে নিচে যে অ্যারো চিহ্নগুলো আছে এগুলো দিয়ে দেখেন তো লাইন হাইট বাড়ে কিনা। বাড়তেছে। কতটুকু চাচ্ছেন আপনি, ঠিক ততটুকুই লাইন হাইট এইভাবে করবেন। তারপরে আপনি চাচ্ছেন এটাকে আরেকটু বড় করবেন, এই লেখাটাকে ফন্ট সাইজের পিক্সেল বাড়ান, দেখেন তো বড় হয় কিনা। মিউট করেন, মাইক্রোফোন কি অন করছেন? মিউট করে রাখেন ভাই। আপনি কি এরো চিহ্ন দিয়ে করেন নাকি? হ্যাঁ, এরো চিহ্ন দিয়ে করছি। আপনি এখানে চাইলে মান লিখতেও পারবেন 70, ঠিক আছে, বাট এগুলো এরো চিহ্ন দিয়ে করাই উত্তম। 70 পিক্সেল দেখেন, 70 পিক্সেল কাজ করছে। আপনি এখানে 100 পিক্সেল লেখেন, কাজ করবে। দুইভাবেই করতে পারবেন আপনি, ঠিক আছে, বাট এগুলো টেস্ট করার জন্য। এখান থেকে কি করব আমরা, টেস্ট করব। এখন আপনি এটার মানকে যদি এই যে লাইন হাইট, আমি আবার এখানে রিলোড দিয়ে আবার আগের জায়গায় ফিরে আসছি, নর্মাল আছে। এখন আমি এখানে দিয়েছি ফন্ট সাইজ, ফন্ট লাইন হাইট দিয়েছি 0 পিক্সেল, বাট এখানে আমি যদি এখন লাইন হাইটটা 10 পিক্সেল করে দেই তাহলে দেখেন তাদের ভিতরে একটি দূরত্ব তৈরি হবে। এমন অনেকেই থাকে, কিন্তু আমাদের লাইন হাইট প্রয়োজন হতে পারে। এখন আপনি কতটুকু চাচ্ছেন এটা যদি আপনি একজ্যাক্ট মেপে দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এরকম ইন্সপেক্ট এলিমেন্ট করে তারপর সেটাকে ধরে এখান থেকে এসে তাকে ধরে লাইন হাইট আপনি কমাতে বাড়াতে পারবেন। দেখেন এই যে বাড়তেছে। আর যদি মাইনাস করে দেন তাহলে একটার উপর আরেকটা উঠে যাবে, বুঝছেন? ভাইয়া হ্যালো, জি। আচ্ছা এটা ছাড়া কি অন্য কোনো ভাবে মডিফাই করে দেবে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে? না, শুধু আমি লাইন হাইটই বাড়াতে কমাতে পারবো? সব পারবেন, সব এই যত সিএসএস আছে সব পারবেন, বাট এগুলো শুধু এখানেই দেখাবে, বাট আপনার মূলত এটা সেভ হবে না। আচ্ছা, স্যার সিএসএস এ ভুল হয়েছে, এটা বুঝবো কিভাবে যে সিএসএস আমার এই কোডটা ভুল হয়েছে? কোড ভুল হয়েছে, সিএসএস কোডিং করতে ভুল হয়েছে, ওটা কাজই করবে না, এই জন্যই ভুল হবে। আপনি বুঝবেন যে যেটা কাজ করবে না সেটাই ভুল হয়েছে। এটাই তো বোঝার উপায়, নাকি আরো কোনো উপায় আছে? আমি জানি না ভাই। স্যার না ভিউ, স্যার এই এসটিএমএল এ যেমন ভিউ সার্চ করলে মানে লাল একটা চিহ্ন ওঠে, হ্যাঁ, মানে সিএসএস কি এরকম আছে? সিএসএস কি এরকম আছে? না, ভাই সিরিয়াস কোড গুলো রান করব না ভাই, এই বুঝতে হচ্ছে এমনি অটোমেটিক বলতে পারবেন। এক মিনিট ভাই, একটু পানি খাচ্ছি।
মিরাজ ভাই আছেন? মিরাজ ভাই মাইক ফোনে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিছে ফোনের? মুস্তাফিজুর রহমান খান ভাই আছেন? হ্যাঁ রিম্যাক্স ওর দাম কত? তুই যেটা কত কইছিস ওটা কত? আপনি পাবলিক গ্রুপে ঢুকে জয়েন দিছেন না? কোয়াটা দন দেখছস? কোন দাম দেন নিছস? মানে এই আমাদের এলইডিপি পাবলিক গ্রুপটাতে জয়েন রিকোয়েস্ট দিছেন। আমার মিলে কইছে এখানে। হ্যাঁ ঠিক আছে। আপনাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিয়েছে। রিকোয়েস্ট দেওয়া অ্যাকসেপ্ট করেন। ওকে কারণ আপনাকে রিকোয়েস্ট দেওয়া যান, আপনি 10 টাকা রিকোয়েস্ট দিন অথবা মেসেজ রিকোয়েস্ট চেক করলে গ্রুপ পাবেন আর কি। ওকে দুঃখিত। এখন আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এগুলোকে আলাদা করতে পারি। লাইন হাইটের একটা ব্যাপার ছিল, আমাদের লাইন হাইট হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই দুইটা লেটারের ভিতরে, এই যে WELCOME এদের ভিতরে যদি আমি পরিবর্তন আনতে চাই, স্পেসিং দিতে চাই, তাহলে কিভাবে দিব? তাহলে আমাদের একটি প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে লেটার স্পেসিং। প্রপার্টির নাম কি? লেটার স্পেসিং। আপনি লেটার স্পেসিং দিয়ে দেন হচ্ছে 0 পিক্সেল। দেখেন তো কি হয়। কাজ করেছে কোনো কিছু? ইন্সপেক্ট এলিমেন্ট করেন। ও সরি, ইন্সপেক্ট এলিমেন্ট। এই হচ্ছে আমাদের ইন্সপেক্ট এলিমেন্ট। এই হচ্ছে আমাদের এই যে লেটার স্পেসিং 0 পিক্সেল। এখন এটার মান বাড়ান, দেখেন তো লেটার স্পেসিং কাজ করে। কত দিয়েছি, কতটুকু চাই আমাদের, এটার উপরে নির্ভর করবে। অনেক ওয়েবসাইটে দেখবেন লেখাগুলো না অনেক ফাঁকা ফাঁকা। এই ওয়েলকাম টু ওয়েবসাইট অথবা কোনো একটা লেখা আছে অনেক ফাঁকা ফাঁকা করে লেখা থাকে না এরকম? যদি মাইনাস করে দেন দেখেন একসাথে হয়ে গেছে। স্যার বেশি ফাঁকা ফাঁকা থাকলে স্যার ওয়ার্ড দেখা যায়। কিন্তু ফাঁকা ফাঁকা থাকতে হয়, অনেক সময় ওয়েবসাইটে থাকে এরকম, অনেক ওয়েবসাইটে লেখা থাকে ফাঁকা ফাঁকা। তো তখন এটাকে কিভাবে করব আমরা? লেটার স্পেসিং দিয়ে। ওকে, আমি লেটার স্পেসিং দিয়ে দিচ্ছি হচ্ছে 8 পিক্সেল। দেন দেখেন তো কতটুকু হয়। এই হচ্ছে 8 পিক্সেল। এখন আপনি এখানে আসেন, আমি চাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে স্পেস করব। এই যে এইখানে বা এইখানে, এখানে তো আছে, ঠিক আছে সমস্যা না। আমি এখন এইটার ভিতরে ওয়ার্ড স্পেসিং দিব। প্রত্যেকটা ওয়ার্ডের একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের ভিতরে পরিবর্তন থাকবে, চেঞ্জ থাকবে। তো এখানে এটার নাম হচ্ছে ওয়ার্ড স্পেসিং। সেই প্রপার্টির নাম কি? ওয়ার্ড স্পেসিং। আপনি দিয়ে দেন 0 পিক্সেল। দেখেন কি হয়। 0 পিক্সেল দিলে কি হয়। কাজ করেছে? কোনো কিছুই করেনি। এখন আবার ইন্সপেক্ট এলিমেন্ট করেন। এ হচ্ছে আপনার পি ট্যাগের, সরি আমরা কাকে দিয়েছি, ওকে, পি ট্যাগটাকে ধরেন। পি ট্যাগে ওয়ার্ড স্পেসিং 0 পিক্সেল। আপনি যদি স্পেসিং বাড়ান দেখেন তো তাদের ভিতরে দূরত্ব তৈরি হয়। আর যদি মাইনাস করে দেন তাহলে দেখবেন একটার উপর আরেকটা উঠে গেছে। তার মানে আমরা ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং, লাইন হাইট সব শিখে ফেলেছি, তাই তো? এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের পড়া, বাট এগুলো আপনাদের কাজে লাগবে না, কিন্তু আবার লাগবে। কিভাবে লাগবে? আমি 5 পিক্সেল দিয়েছি, একটু দূরত্ব তৈরি হবে। ঠিক আছে, এগুলো না শিখলে পরবর্তীতে আমরা বুঝবো না কোনো কিছু। ওকে, আমরা অনেক কিছু শিখেছি, আমি একটু নোট করি। আমরা আজকে শিখলাম হচ্ছে 7 নম্বর আমরা কি শিখেছি? ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? কথা বলেন, মাঝে মধ্যে একটু কথা বললেন। ব্যাকগ্রাউন্ড কালার শিখেছি, তারপরে যে ফন্ট ফ্যামিলি, একজন একজন করে বলেন দেখি কি কি শিখেছি। ফন্ট ফ্যামিলি, তারপর ফন্ট সাইজ, তারপর লাইন হাইট, ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল তো আমরা আগেই শিখেছিলাম। ফন্ট সাইজ শিখেছি, ফন্ট হাইট, ফ্যামিলি, ফন্ট সাইজ, লাইন হাইট,
হ্যাঁ হ্যাঁ লাইন হেড স্প্যান হ্যাঁ লেটার স্পেসিং তারপরে আমরা শিখেছি হচ্ছে স্প্যান স্যার ওয়ার্ডস, ওটা হচ্ছে ওটা প্রপার্টি নয়, ওটা ট্যাগ। স্যার লেটার স্পেসিং ওয়ার্ড স্পেসিং, ওটা ওয়ার্ড স্পেসিং ছিল ওয়ার্ড স্পেসিং শিখেছি আমরা, আর লেটার স্পেসিং শিখেছি আমরা, তাই না? পজিটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ সেন্টেন্স কোনটা আমি আজকে একটা সেন্টেন্স পজিটিভ নাকি নেগেটিভ কোথায় ভাই পজিটিভ নেগেটিভ কোথায়? বন্ধ করেন পজিটিভ নেগেটিভ। লেটার স্পেসিং আর কি শিখলাম আমরা? আর আমরা একটা স্প্যান ট্যাগ শিখেছি, তাই না? স্প্যান ট্যাগ আমরা আরো ভালো করে শিখবো পরে। আমরা অনেক কিছু শিখে ফেলেছি, সেই সাথে স্পেসিং বানান ভুল হয়েছে আমার। স্পেসিং, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, অনেক কিছু আমরা শিখেছি। ফন্ট ফ্যামিলি শিখেছি, লাইন হাইট শিখেছি, আর কি শিখেছি আমরা? এখন দেখেন আমরা আরেকটু শিখি, একটু জটিল হয়ে যায়, এখন একটু জটিল হয়ে যায়, তাই কি বলেন? এগুলো সব কেটে দেন, কন্ট্রোল এস, এখানেও আসেন কন্ট্রোল এস, একটু রিলোড দেন। আচ্ছা ভাই, আমরা যে এই যে নোটপ্যাড প্লাস প্লাসটা আছে না, এটা অটো সেভ করার কোনো অপশন আছে না, আমাদের তো ইয়া করে সেভ করতে হবে। হ্যাঁ সেভ করবেন, সেভ করেই কাজ করতে হবে। এখন আপনি এগুলোকে সবগুলোকে কেটে দেন, কেটে দিয়ে এখন আমরা নতুন করে লিখছি। দেখুন একটা জিনিস, আমি প্রথমেই একটা H1 ট্যাগ নিই, H1 ট্যাগের ভিতরে দিচ্ছি ওই আর ব্যাচ 43 বা উই আর ব্যাচ কুমিল্লা দাউদকান্দি, তাই না? DAUDKANDI, ওকে। এটাকেও আমি বড় হাতে দিয়ে দিই দেখার সৌন্দর্যের জন্য। ব্যাচটার বিটাকেও আমি বড় হাতে দিয়ে দিচ্ছি, ওকে। উই আর ব্যাচ কুমিল্লা দাউদকান্দি, কন্ট্রোল এস প্রেস করে রিলোড দেন, চলে আসছে আমাদের উই আর ব্যাচ কুমিল্লা দাউদকান্দি। এবং এখান নিচে আপনি না, এটাই থাক, ওকে, কন্ট্রোল এস। এখন আপনারা জানেন যে যদি আমি প্রত্যেককে আলাদা আলাদাভাবে ধরতে চাই, তাহলে এখান থেকে যে কোনো একটাকে ধরতে চাইলে আমাকে কি করতে হবে? স্প্যান ট্যাগ ব্যবহার করতে হবে, ওকে। আমরা স্প্যান ট্যাগ ব্যবহার করি। আমি উইকটাকে আলাদা ধরবো, আরটাকে আলাদা, ব্যাচটাকে আলাদা, কুমিল্লাটাকে আলাদা, দাউদকান্দিটাকে আলাদা ধরবো। তো আমি আলাদাভাবে যদি ধরতে চাই, নর্মালি আমরা জানি এখানে H1 ট্যাগটাকে ধরে যদি আমরা যে কোনো একটি কালার বা যে কোনো একটি সাইজ যদি আমরা দিই, তাহলে সবাই পাবে, তাই না? সবাই পায়। আচ্ছা তাহলে তো স্পেন্ড হবে না, জানি এত দিলে তো আর আমি দেখাচ্ছি, ওয়েট, দেখেন সবাই। এখন আমি চাচ্ছি এটাকে কালার দিলাম এবং সেই সাথে এখানে টেক্সট লাইন সেন্টার করে দেন। তাদের সবাইকে একই কথাই আমি বলছি, টেক্সট লাইন সেন্টার, এবং ফন্ট, একটা ফন্ট সাইজও তাকে দেন। ফন্ট সাইজ দিয়ে দেন হচ্ছে 50 পিক্সেল, হ্যাঁ 50 পিক্সেল। দেখেন তো সে মাঝখানে চলে আসছে এবং লেখাটাও বড় হয়ে গেছে। এখন আমি তাকে একটা কালার তো রেড দিয়েছি, এখন রেড কালারটা না দিয়ে আমি কালারটা না দিই একদম, হ্যাঁ। আমি প্রত্যেককে যেহেতু আলাদা আলাদা কালার ব্যবহার করবো, আলাদা আলাদাভাবে ধরবো আমি তাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে ধরবো। প্রত্যেকটা ওয়ার্ড, উই আর ব্যাচ কুমিল্লা দাউদকান্দি, এই সবগুলোকে আলাদা আলাদাভাবে ধরবো। আলাদা আলাদাভাবে ধরতে হলে আমরা জানি উইটাকে আমাকে কি করতে হবে? উইয়ের আগে একটি স্প্যান ট্যাগ বসাতে হবে, SPAN, স্প্যান ট্যাগ শুরু এবং ইয়ের শেষে গিয়ে আমাদের স্প্যান ট্যাগটা শেষ হয়ে যাবে, তাই না? স্প্যান ট্যাগ, কন্ট্রোল এস। এখন আমি যদি এখানে আসি, একটু সবাই মনোযোগ দিবেন, কেউ না বুঝলে প্রশ্ন করবেন, হ্যাঁ।
তাহলে আমরা এখানে কি করব, আমাকে বলতে হবে যে H1 ট্যাগের ভিতরের স্প্যান ট্যাগ, H1 ট্যাগের ভিতরে স্প্যান ট্যাগ, এটা তো H1 ট্যাগের ভিতরে আছে তাই না? H1 ট্যাগের ভিতরের স্প্যান ট্যাগ তোমাকে বলছি তোমার কালার হচ্ছে রেড। এখন আপনি তাদেরকে রিলোড দিলে কি ওই কালার পেয়েছে না, রেড কালার পেয়েছে। এখন আমি চাই যে এখানে এই ব্যাচ কথাটাকে আলাদা একটা কালার দিব। কাকে দিব? ব্যাচ কথাটাকে আলাদা একটা কালার দিব। এটা যদি আমি করি এখন দেখুন, তাহলে আমাকে কি এই ব্যাচ কথাটার আগেও তো স্প্যান ট্যাগই বসাতে হবে। স্প্যান ট্যাগ বসান, স্প্যান ট্যাগ SPAN, স্প্যান ট্যাগ শুরু এবং এই ব্যাচের আগেও স্প্যান ট্যাগ শেষ হয়ে যাবে। কন্ট্রোল S, যখনই আমি এটা দিব তখনই দেখবেন সেও একই কালার পায়, বাট আমি চাই এ সবুজ পাবে, লাল পাবে না। সে কি পাবে? সবুজ পাবে না। তখন কথা হচ্ছে যে একই লেখা। স্যার এখানে যদি H1 ট্যাগ দুইটা থাকে তাহলে কি স্যার H1 ট্যাগ রে স্প্যান ট্যাগ দিয়ে ধরতে হবে? H1 ট্যাগটাকে স্প্যান ট্যাগকে ধরা যাবে না, ওটার জন্য আলাদা ব্যবস্থা আছে। ওটা আমি একটু পরে দেখাচ্ছি, এটার পরে। আপাতত এটাকে বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, আপাতত এইটা বোঝার চেষ্টা করুন, ওটাকে আলাদাভাবে ধরতে হবে। তাহলে দেখেন আমার কিন্তু কালার দুইটা পেয়ে গেল, বাট দুইটা কি আলাদা আলাদা কালার পেয়েছে, কিন্তু আমি চাচ্ছি এখানে ব্যাচ কথাটা অন্য একটা কালার পাবে। তো এইটা করার জন্য আপনাকে কি করতে হবে? তখন আর এইভাবে ধরলে চলবে না, তখন আর এইভাবে ধরলে কাজ করবে না। তখন আপনাকে আলাদাভাবে ধরতে হবে। আলাদাভাবে কিভাবে ধরবেন দেখুন, আমি ধরি, আপনারা দেখুন। আলাদাভাবে ধরতে হলে সাপোজ H1 ট্যাগের ভিতরে স্প্যান ট্যাগ, H1 ট্যাগের ভিতরে স্প্যান ট্যাগ। তারপরে এখানে আপনাকে কোলন ব্যবহার করে NTH চাইল্ড NTH চাইল্ড নামে একটি ফাংশন ব্যবহার করতে হবে CSS এর। NTH চাইল্ড ফাংশন ব্যবহার করে NTH চাইল্ড ফার্স্ট ব্রেকে শুরু। কয়টা আছে এখানে স্প্যান ট্যাগ? এখন কয়টা স্প্যান ট্যাগ আছে? দুইটা ট্যাগ আছে না এখানে? দেখেন দুইটা স্প্যান ট্যাগ আছে না? এই একটা শুরু শেষ, এই একটা শুরু শেষ। তাহলে আমি কাকে চাচ্ছি? ওইটাকে চাচ্ছি, ওইটাকে ধরবো। তাহলে NTH চাইল্ড একটার 1, প্রথম যেটা সেটা আমার ধরা শেষ। এখন আপনি এখানে সেকেন্ড ব্রেকেট শুরু শেষ করে এখন বলেন কালার হচ্ছে রেড। দেখেন তো এখন শুধুমাত্র প্রথমটা কালার পাই কিনা? পেয়েছে? জি স্যার। এখন আমি ব্যাচটাকে ধরতে চাই, তাহলে H1 ট্যাগের ভিতরের স্প্যান ট্যাগ তোমার ভিতরে কোলন NTH চাইল্ড ফার্স্ট ব্রেকের শুরু শেষ। তাহলে 2 নাম্বার স্প্যান ট্যাগ, তাই না? এটা তো 2 নাম্বার স্প্যান ট্যাগ। 2 নাম্বার স্প্যান ট্যাগ তোমাকে বলছি তোমার কালার হচ্ছে গ্রিন। তোমার কালার কি? গ্রিন। দেখেন তো গ্রিন কাজ করেছে। এখন আমি চাচ্ছি এই কুমিল্লাকেও আলাদা ধরবো, দাউদকান্দিকেও আলাদা কালার দিব। ওকে, তাহলে কুমিল্লার আগেও আপনাকে স্প্যান ট্যাগ ব্যবহার করতে হবে। স্প্যান ট্যাগ শুরু এবং এখানে এসে স্প্যান ট্যাগ শেষ। আমি দাউদকান্দিকেও ধরবো আলাদাভাবে। স্প্যান ট্যাগ শুরু এবং দাউদকান্দি শেষে গিয়ে স্প্যান ট্যাগ শেষ হয়ে যাবে। স্প্যান ট্যাগ কন্ট্রোল S। এখন তাহলে দিলেই কিন্তু আসবে না, কারণ তাদেরকে তো ধরা হয়নি, যেহেতু আমি NTH ব্যবহার করেছি। এখন তাহলে আবার ধরেন H1 ট্যাগ তোমার ভিতরের স্প্যান ট্যাগের ভিতরের NTH চাইল্ড যার নাম্বার হচ্ছে 2, তাকে তো ধরেছি। এখন এই চাঁদপুর কুমিল্লা কত নাম্বারে আছে দেখেন তো? এখানে একটা শুরু হয়ে শেষ, এখানে একটা শুরু হয়ে শেষ, 2 নাম্বার, এই হচ্ছে 3 নাম্বার। NTH চাইল্ড 3 নাম্বার। ওকে ধরে বলেন তোমার কালার
কালার হচ্ছে অরেঞ্জ। তোমার কালার কি অরেঞ্জ। কন্ট্রোল এস প্রেস করেন, দেখেন সে অরেঞ্জ কালার পেয়ে যাবে। পেয়েছে? এখন এইটাকের পালা, এইটাকে আমি দিব হচ্ছে ব্লু কালার। তাহলে এই একইভাবে কন্ট্রোল সি প্রেস করে আমি আলাদা করে নিলাম, কন্ট্রোল ভি, এনটিএ চাইল্ড নাম্বার 4, তোমার কালার কি ব্লু। কাজ করেছে? কাজ করেছে? এখন তাহলে তো কালার স্যার কালারের মতো করে তো মানে বোল্ড ইটালিকও করা যাবে না? কি করা যাবে না তাই বলেন? আমি দেখেন এখন আরেকটা পেজ লাগাই দিই, দেখেন এখন আর কথাটা কিন্তু বাদ পড়ে আছে। আর কি কোনো স্পেনের মধ্যে বসানো হয়েছে? না স্যার। এখন হঠাৎ করে যদি আপনি আমার মাঝখান থেকে গিয়ে আরটাকে স্পেনের ভিতরে বসান তাহলে এই গন্ডগোলটা লাগবে। স্পেন ট্যাগ শুরু এবং স্পেন ট্যাগ শেষ। কন্ট্রোল এস দেন, এখন দেখেন একটু গন্ডগোল লেগে যাচ্ছে। এই দাউদ কান্দি এরকে আমি কত নাম্বার স্পেন ট্যাগ দিয়েছিলাম? 4 নাম্বার। এখন কিন্তু মাঝখানে স্পেন ট্যাগ আরটা বেড়ে গেছে। তাহলে কি 5 নাম্বারটাকে বাদ দিয়ে দিছে না? লাস্ট 5 নাম্বারের যে দাউদ কান্দির যে স্পেন ট্যাগ এটাকে সে বাদ ফেলাইছে, কারণ এটাকে এখনো ধরা হয়নি। সিরিয়ালি সে প্রথম থেকে 1 2 3 4 5 6 প্রথম থেকে সে সিরিয়ালি কাউন্ট করবে। ব্রাউজার কাকে কাউন্ট করবে? প্রথম থেকে সিরিয়ালি। তাহলে আমি আবার ধরছি, এটাকে আবার একটা ধরে নেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে এখান থেকে আপনি এটাকে 5 নাম্বার করে দেন। এই হচ্ছে আমার 5 নাম্বার এবং তোমার কালার হচ্ছে অরেঞ্জ। সরি, দেখেন এখন লাস্টেরটা অরেঞ্জ কালার পেয়ে যাবে। অথবা অরেঞ্জ দুইটা হয়ে গেল, তাই না? অরেঞ্জ বাদে এটাকে ইয়েলো দেন। এই তো দেখেন উই আর ব্যাচ কুমিল্লা দাউদকান্দি। কাজ করেছে? এখন আমি প্রত্যেককে আলাদা আলাদাভাবে সাইজ দিব। এখন আমি এই উইটাকে আরেকটু বড় করতে চাই, এই উইটাকে আমি আরো বড় করতে চাই এবং উইটার পিছনে একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। এখন দেখেন আমার কি উইটাকে ধরা আছে না? এনটিএ চাইল্ড কত নাম্বারে আছে? উই 1 নাম্বার। তাহলে এইটাকে ধরেন, ধরা তো আছে, এখন খালি লিখে দেন তোমার ফন্ট সাইজ। তোমার ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, মানে আছে তো 50 পিক্সেল, তাহলে আমি তো বাড়াতে পারি। আমি এটাকে দিচ্ছি 70 পিক্সেল। আগেই তো 50 পিক্সেল দেওয়া আছে, তাহলে এখন তো অবশ্যই তার উপরে দিতে হবে। কাজ করবে সবসময় উপরেরটা, এই সিরিয়ালে সবার পরে যেটা ওটা কাজ করবে। দেখেন তো উই বড় হয়েছে। এখন উইয়ের ব্যাকগ্রাউন্ড কালার দিব, দেখেন এখন ওকে ধরা শেষ, ওরা যা খুশি তাই করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, আছে কিসের ভিতরে? লালের ভিতরে করে দেন সবুজ, গ্রিন। দেখেন তো উই কাজ করেছে। এখন আপনি চাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, আরটাকে ধরাই আছে, এই যে 2 নাম্বার এনটিএ চাইল্ড, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার বসিয়ে দেন। মানে আপনি যা খুশি তাই করতে পারবেন। এখন ওকে ধরা হয়ে গেছে, ও এখন জালে আটকা পড়ছে। এখন ওরে আপনি কুটে খাইতে পারবেন, ওরে মাথায় জবাই করতে পারেন, গলায় জবাই করতে পারেন, পাখনা কেটে দিতে পারেন, লেজ কেটে দিতে পারেন, যা খুশি তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালার রেড কাজ করেছে, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এখন আমি এখানের আরটাকে ধরবো, আরটাকে ধরেছি, ব্যাসটাকে ধরবো। এই ব্যাসটাকে ধরে ব্যাসের সাইজ বাড়াবো। এক মিনিট। তাহলে ব্যাসটাকে ধরেন অরেঞ্জ। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, আচ্ছা দেন ব্যাকগ্রাউন্ড কালারই দেন। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন হচ্ছে ব্লু।
ফন্ট সাইজ 80 পিক্সেল। শুধু পি হয়েছে, এক্সেলটা হয়নি। কাজ করেছে দেখেন তো। পারবেন এখন এইটুক করতে? জি ভাই ইনশাআল্লাহ। জি স্যার। জি স্যার ইনশাআল্লাহ পারবো। স্যার মাঝখানে যদি আমরা লিংক করতে চাই এখানে কোনো কারণে লিংক করা যাবে তাহলে কি করব? কাকে লিংক করবেন? কুমিল্লা। সাধারণত কুমিল্লাকে লিংক করব। কুমিল্লার আগে এটাক বসান। দাঁড়ান, সংক্ষেপে একটা বসাচ্ছি। এটা শুরু হয়েছে, এখানে শেষ। এইটাকে ধরে নিয়ে আসেন, কন্ট্রোল এক্স, কুমিল্লার পরে বসিয়ে দেন, কন্ট্রোল ভি। ঠিক আছে, কুমিল্লার আগে বসিয়ে দিয়েছি এবং এখানে একটা হ্যাশ মেরে দেন। দেখেন তো ও লিঙ্ক হয়ে যায় কিনা। লিঙ্ক হয়েছে। এদের এখানে নিলে গেলে মাউস দেখেন যা আছে তাই থাকে, বাট যখনই কুমিল্লার কাছে যায় তখনই কি লিঙ্ক হয়ে যায়, বাট আলাদা হয় না, দেখা যাচ্ছে না। এটার পিছনে দেন টার্গেট বসান, টার্গেট। কে টার্গেট ব্ল্যাঙ্ক, কন্ট্রোল এস। আলাদা ট্যাব ওপেন হয়? কাজ করে? যা খুশি তাই করা যায়। এনটিএ চাইল্ড হচ্ছে, এনটিএ চাইল্ড দিয়ে আমরা কি করলাম, সুন্দর করে সব কিছু করে ফেললাম। এখন আপনারা কিন্তু কেউ প্রশ্ন করলেন না এনটিএ চাইল্ড কি। ভাই আমি কোশ্চেন করছিলাম হ্যাঁ ঠিক হয়ে গেছে। আমি ভাইয়া কোশ্চেন করছিলাম যখন আপনি প্রথম এনটি চাইল্ড 1 নিয়ে কাজ করছিলেন, তখন মেবি আপনি শুনতে পান নাই, সামহাউ মিসিং হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি মনে করেন মনে মনে ভাবি বা একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমি যখন কোনটা জন্যটা দেখাই, দেখানোর পরে কী ধরনের প্রশ্ন আসতে পারে এটা আমি জানি। যখন প্রশ্ন না করে তখন আমি ওটা আমি রেখে দেই, যেটা পরে বুঝবো। এখন এনটিএস হচ্ছে একটা সিএসএস ফাংশন। আপনি যখন কাউকে আলাদা আলাদাভাবে ধরতে যাবেন তখন এই ফাংশন ব্যবহার করে তাকে আলাদা আলাদাভাবে ধরতে হবে। এটার নামই হচ্ছে এনটিএস চাইল্ড। এটা হচ্ছে সিএসএস ফাংশন। এরকম আমাদের HTML এর ভিতরে আমরা কি অ্যাট্রিবিউট পেয়েছিলাম, অনেক অনেক অ্যাট্রিবিউট পেয়েছিলাম না? ঠিক সিএসএস আমরা এরকম অনেক অনেক ফাংশন পাবো সামনে। স্যার এটা কি অ্যাট্রিবিউট? এটা ফাংশন। ফাংশন স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার অনেকগুলো যদি স্যার ওয়ার্ড না থাকে, যদি একটা অনেকগুলো যদি সেন্টেন্স থাকে তখন কি করব? প্রত্যেক তখন কি সেন্টেন্সে এনটিএস চাইল্ড কি করব? এখন আমি দেখাচ্ছি, এগুলোকে রাখেন। এখানে আরেকটা পি ট্যাগ নেন, কন্ট্রোল ই। এখন এই পি ট্যাগের ভিতরে লরেম ইপসাম থেকে কিছু লেখা নিয়ে আসেন। আসছে। এখন আপনি এইটাকে আলাদা ধরবেন, পারবেন না? স্যার এরকম পিটেক, স্যার এরকম পিটেকে আরো 4-5টা আছে এরকম না, আপনি আলাদা আলাদা পি ট্যাগের ভিতর থেকে একটা করে ধরবেন। ওটা আরেকটু পরে, ওটা আরেকটু পরে, ওটা আসবো আরেকটু পরে, আরেকটু অপেক্ষা করতে হবে আপনাকে। এখন আমি যদি আপনাদেরকে বলি এখানে প্রত্যেকটা সেন্টেন্সকে আলাদা আলাদাভাবে ধরে ডিজাইন করে দিবেন, পারবেন? আলাদা আলাদা কালার দিতে প্রত্যেকটা লাইনে। জি স্যার পারবো। প্রত্যেকটা অক্ষরকে যদি আলাদাভাবে করতে বলি, জি স্যার পারবো। মানে এখানে এ বি সি ডি এফ জি, স্যার কিন্তু সময় একটু বেশি লাগবে। সময় লাগবে, কাজ তো পারবেন। একটু বেশি ইউজ করতে হবে তো
সেক্ষেত্রে টাইমটা একটু বেশি নেবে। আমার কথা ওইটা না, আমার কথা হচ্ছে যে আপনি কাজটা তো পারবেন, সময় লাগুক 5 ঘন্টা 10 ঘন্টা লাগুক, কিন্তু কাজটা আপনার পারবেন তো। জি স্যার, জি স্যার, পারবেন। ওইটাই কথা, ওইটাই কথা। আচ্ছা স্যার, আমরা কি এখানে আইডি বা ক্লাস ইউজ করতে পারি না? জি, এই যে স্প্যাম যে ইউজ করলেন, এটার ভিতরে কি আইডি ইউজ করতে পারি না? আইডি বা ক্লাস কোথায়? এই যে এই যে স্ক্রিনে মানে যে আমি যেগুলো করলাম, যেগুলো লিখলাম সেখানে। স্যার, আচ্ছা, হ্যাঁ অবশ্যই পারি, কেন পারি না। স্যার এই যে চিলড্রেন যে 1 2 দিলেন, এখানে যদি স্প্যাম ইয়াটার ভিতরে সেন্ট্রাল ক্লাস বা আইডি ইউজ করতাম তাহলে কি ওটা ধরে করা যেত না? হ্যাঁ করা যেত, কিন্তু আপনি কখন আইডি ব্যবহার করবেন, কখন ক্লাস ব্যবহার করবেন, কখন আপনি স্প্যান ট্যাগ ব্যবহার করবেন, এগুলো আগে আপনাকে জানতে হবে। কোথায় আপনাকে স্প্যান ট্যাগ লাগবে, কোথায় আপনার আইডি লাগবে, কোথায় আপনার ক্লাস লাগবে, এগুলো আরও পরের ব্যাপার। আমরা শুরু থেকে যাচ্ছি, শুরু থেকেই শেষ করব। হ্যাঁ, আপনি আইডি ক্লাস নাম জানেন যে আইডি ক্লাস, এই জন্য প্রশ্ন করলেন যে এখানে আইডি কোড দেওয়া যায় কিনা, ক্লাস দেওয়া যায় কিনা। আমি কেন বলতে পারি না, কারণ এখানে অনেক স্টুডেন্ট আছেন আইডি কি জিনিস, ক্লাস কি জিনিস না আমি জানেন না। জি স্যার, ঠিক আছে, বাট আমরা ওইভাবে যাব না, আমরা সিরিয়ালি যাব, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কারো যেন কোনো প্রবলেম না হয় শিখতে। আমার কথা বুঝতে পেরেছেন? আমি এখনই দেখাবো, বাট সিরিয়ালি যাচ্ছে, আমার একটা সিরিয়াল আছে। আমি অন্যান্য ট্রেনারেরা সিরিয়াল করে দেখায় কি দেখায় না আমি জানি না, তবে আমার একটা সিরিয়াল আছে, আমি সিরিয়ালের বাইরে দেখাই না, যে যেভাবেই চাওক না কেন। আমি আমার সিরিয়ালে যাব, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, অধ্যায় ভিত্তিক যাবো আস্তে আস্তে। তাতে করে আপনারই উপকার হবে, আপনাদের সকলের উপকার হবে। তো আশা করি আমাদের এই এনটিএ চাইল্ড আলাদাভাবে তাদেরকে ধরা ছোড়া, সাইজ করা, মারামারি, এগুলোতে কারো কোনো সমস্যা নেই। আসছে কারো কোনো সমস্যা? যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে এখনো প্রশ্ন করতে পারেন। আছেন কেউ প্রশ্ন করবেন? এসকে শাওন, তারপরে শাহনাজ পারভিন প্রীতি, রামিস জাহান, পিয়াস খান, নুরুল ইসলাম, নুরুল আমিন। স্যার একটা পেজের মধ্যে স্যার একটা লাইনের মধ্যে একটা ব্ল্যাঙ্ক ঘর নিতে চাই, তাহলে কি হবে? এখানে একটা ওয়ার্ড উঠাই দিতে চাই। একটা ওয়ার্ড মাঝখানে কি ওয়ার্ড উঠাই দিবেন? যে একটা ওয়ার্ড উঠে দিতে যাচ্ছে, তাহলে আমি এখানে কিভাবে দেখাবো? কেটে দিলেই তো। আন্ডারলাইন না, এটা না স্যার, আন্ডারলাইন দিয়ে আমি আন্ডারলাইন থাকবে, উপরে ব্ল্যাঙ্ক দেখাইলাম। আন্ডারলাইন থাকবে, উপরে ব্ল্যাঙ্ক থাকবে হাইড করার জন্য। ওটা প্রপার্টি আছে, ওটা সিএসএস প্রপার্টি আছে, ইয়ার প্রপার্টি আছে, সামনে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ওটাকে বলা হচ্ছে, দেখেন আমি বলি, আমি দেখাই, আমি এটাকে আলাদাভাবে ধরবো। আমি এখানে লেখা আছে, বাট দেখেন এটাকে আমি হাইড করে দিই কিভাবে। এই একটা লেখা, একটা প্রপার্টি আছে, এই যে ব্যাস কথাটা আমি থাকবেই না। দেখেন ব্যাস আমাদের কত নাম্বার এনটি ইয়েতে আছে, এটাতে না, কোনটা ব্যাচ ব্যাচ ব্যাচ, এই দেখেন একটা প্রপার্টি আছে, এটা কেউ বোঝার চেষ্টা করেন না, খালি এমনি দেখেন, মজা নেন খালি, আর কিচ্ছু না। এটা কি? এটা একটা প্রপার্টি। স্যার পুরাটাই গেল গা? পুরাটাই তো যাবে স্যার। তাহলে বডির প্রথমে ডিসপ্লে দেব, তারপরে শেষে ডিসপ্লে, তাহলে পুরাটাতে বেনিশ হয়ে যাবে। হ্যাঁ, আমি তার নিচে আবার একটা এইচআর ট্যাগ নিব, এইচআর ট্যাগ নিয়ে সেটাকে আমি ওই যে দাগটাকে বসিয়ে রাখবো। এইচআর ট্যাগ জানেন? এইচআর ট্যাগ সম্পর্কে ধারণা আছে? দেখাচ্ছিলাম হরিজেন্টাল র, এইচআর নামে একটা ট্যাগ ছিল। জি স্যার, দাগ একটা আমি আলাদা ট্যাগ নিব, এই দাগ নেওয়ার জন্য আলাদা ট্যাগ নিব। তাকে আমি বলবো তুমি শো হয়ে থাকো আর তুমি হাইড হয়ে যাও। জি স্যার। মাইক্রোফোনটা কাজ করছে না, ওই চ্যাট বক্সে বলেছেন। জি স্যার, আমি সানাউল্লাহ, আজকে নতুন ক্লাসে জয়েন। জি সানাউল্লাহ ভাই বলেন। স্যার ওই যে আমার
আমি এক জায়গায় আসছিলাম, তো ক্লাস করতেছি ফোন দিয়ে, আমার বাসায় কম্পিউটার আমার বাসায়। এখন হচ্ছে কি আমি বারবার আপনার স্ক্রিনটা হারাই ফেলি, তো কলটা কেটে আবার যদি দেই তাহলে আবার স্ক্রিন আসে। তো এটার জন্য কি বারবার কেটে কল দিতে হবে? নো সমস্যা নো, আপনার স্ক্রিনটা আমি হারাই ফেলি। আমি এই যে একটু আগে স্ক্রিনটা ভাই এরকম হয়, নেটওয়ার্কের প্রবলেম থাকলে, নেটওয়ার্কের মানে আপনার লো নেটওয়ার্ক। আপনি যেটা করবেন মোবাইলে, মোবাইলে দেখেন পিন করে রাখা যায়, পিন। মোবাইলে যখনই আপনি আমার স্ক্রিনটা পাবেন উপরে দেখবেন এই যে এরকম একটা চিহ্ন আছে, আমি দেখাচ্ছি আপনাকে। আমি কিন্তু এখন আপনাকে দেখতে পাচ্ছি না, এতক্ষণ দেখেছি কিন্তু এখন বের করেন আমার এই স্ক্রিনটা, আমার দুইটা আইডি, একটা ট্রেনার, এখানে দেখেন দুইটা আছে, এই যে দেখেন একটা ট্রেনার 30 এটা একটা, আরেকটা হচ্ছে ট্রেনার 30 নিউ প্রেজেন্টেশন, এরকম দুইটা আইডি আছে। যে কোনো একটাকে খুঁজে বের করেন, খুঁজে বের করলে তার উপরে ক্লিক করেন। আমার কথা শুনেন, আগে আমার কথা শুনেন। এরকম দুইটা আইডি আপনি খুঁজে বের করবেন, দুইটা যখনই পাবেন, যেটাকেই পাবেন এরকম করে খুঁজে বের করার পরে যে এখানে পিন লেখা আছে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ওরটাই সামনে চলে আসবে, দেখছেন এই যে আমারটা কেটে গিয়ে এটা চলে আসছে। ওই তখন আপনারটা সবসময় আমারটাই থাকবে। বাট আরেকটা কথা বলে রাখি, মোবাইলে কিন্তু ক্লাস করা যাবে না, এটা আমি আগেও বলেছি। জি স্যার, আমি এক জায়গায় আসছি, আমি কম্পিউটার নিয়ে আসি না এখানে। আমি বাসায় গেলে আপনি নিয়মিত আপনার ক্লাস করব কম্পিউটার মনে থাকে যেন। অবশ্যই স্যার। ওকে স্যার আমার একটা কনফিউশন আছে। জি বলেন। স্যার ইমেজ কিভাবে সেন্টারে নিব মাঝখানে? ইমেজকে মাঝখানে নেবেন কিভাবে? ইমেজকে আমরা আরেকটা বক্সের ভিতরে রাখবো, সেই বক্সটাকে বলবো তুমি মাঝখানে আসো। আমি সামনে পর্যায়ক্রমে দেখাচ্ছি, আর একটু সামনে, আমরা প্রাইমারি লেভেল পার করছি তো, আর একটু সামনে গিয়ে ইমেজটাকে আমি নিব। আমি যেখানে খুশি সেখানে রাখতে পারবো, আমি দেখাবো আপনাদেরকে। স্যার কালকে হচ্ছে টেক্সট অ্যালাইন দিয়ে মাঝখানে নেওয়ার ট্রাই করেছিলাম বাট হয়নি। আসবে না, ওটা তো টেক্সট নয়, ওটা তো টেক্সট না। ইমেজটা কি টেক্সট? না স্যার, এজন্য ইমেজে আসবে না। ওইটার জন্য আলাদা প্রপার্টিস আছে মনে হয়। অবশ্যই আলাদা প্রপার্টিস আছে। আচ্ছা, আরেকজন আপু প্রশ্ন করেছিলেন, ওনার মাইক্রোফোনের সমস্যা। ও আচ্ছা, উনি তেমন কিছু বলেনি। ওকে, আর কার কোনো সমস্যা আছে? আশা করি নেই। শেষে যে পার্টটা বুঝালেন ওইটা আবার একটু বলবেন। কোনটা? শেষে যে অংশটা বুঝালেন, এই যে ডিসপ্লে, আমি যে ডিসপ্লে যেটা দিলেন এটা এখন বোঝাবো না, এটা এখন বোঝাবো না, এই জন্য এটা আমি দিতেই চাইনি। এটা এখন বোঝাবো না, এটা এখন বোঝাবো না। কারণ কেন বোঝাবো না? এটা বোঝালে এটা বোঝানো যাবে না, এটা বোঝানো যাবে না। আপনারা বলেছি তো, কিন্তু এটা বুঝেন না আপনারা। আমি কিন্তু বলেছি আপনাদের, শুরুতেই বলেছি এটা বুঝেন না। এগুলো এমনি মজা নেন, দেখেন, কিন্তু এটা বুঝেন না। ওকে, এখন আমি সব কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, স্প্যানটাক সহ আমি পুরোটাকে কেটে দিলাম। ওকে, কন্ট্রোল এস, আমি সব, সরি আমার সব ফাঁকা হয়ে গেছে, কিচ্ছু নাই। এখন আমি যেটা করব, এখন আমার কথা হচ্ছে, সাপোজ আমাদের এই যে স্টুডেন্ট যে লিস্ট, এখানে এক নামে দুইজন ব্যক্তি আছেন। আমি আছি ভাইয়া, সাইফুল ইসলাম দুইজন। আরো সাইফুল কে আছেন? এমডি সাইফুল ইসলাম একজন আছেন। আপনি যখন রোল কল করেন তখন ওনারা আমার কনফিউশন হয়েছে। ক্লাসে উপস্থিত আছেন আরেকজন সাইফুল? জি ভাই, জি। হ্যাঁ, এই যে সাইফুল। তো এখন কথা হলো, ভাইয়া আমি দুইটা ডিভাইস দিয়ে আছি, মানে আমার মাইক্রোফোনের প্রবলেম, তো আমি মোবাইল দিয়ে কথা বলতেছি আর পিসিতে দেখতেছি। আচ্ছা থাকেন, সমস্যা নেই। আমি যেটা বুঝাচ্ছি দেখেন, এখানে এমডি সাইফুল আরেকজন সাইফুল, সাপোজ ধরুন দুইজনই সাইফুল ইসলাম। এখন দুইজন সাইফুল ইসলামের মধ্যে এখন আমাদের এই অফিস থেকে বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউ একজন আসলো, এসে বললো সাইফুল ইসলামকে। তখন আপনি কি করবেন? দুইজন সাইফুল ইসলামে হাত তুলবেন নাকি? ভাই আমি সাইফুল, তাই না? এখন আমি চাচ্ছি একজন সাইফুলকে। সাপোজ ধরুন আপনার দুইজনের বাড়ি, একজনের বাড়ি হচ্ছে কুমিল্লা সদর, আরেকজনের বাড়ি হচ্ছে দাউদকান্দি। তো আমি কিন্তু এসে আপনাকে বলি নাই যে এখানে দাউদকান্দির সাইফুলকে তুমি দাঁড়াও, অথবা কি কুমিল্লার সাইফুলকে তুমি দাঁড়াও। এটা কি বলেছি আমি? আমি এসে বললাম, বা কেউ এসে বললো যে সাইফুল ইসলামকে আপনি দাঁড়ান বা তুমি দাঁড়াও, এরকম একটা বললাম। আমি বললাম সাইফুল ইসলামকে আপনি দাঁড়ান, বা কি আপনি সাইফুল ইসলাম, আপনারা দুজনই দাঁড়াবেন। বাট আমি যদি এখানে এসে বলি যে উত্তরপাড়ার সাইফুল ইসলাম অথবা কুমিল্লার সাইফুল ইসলাম, তাহলে কিন্তু একজন দাঁড়িয়ে যাবে, আরেকজন বসে থাকবে, ঠিক কিনা? আইডেন্টিফাই করা যাবে।
তো এরকমই এখন একটা দেখেন, আমি এমন একটি প্রপার্টি এখন আপনাদেরকে দেখাবো, খুবই মজার একটা জিনিস, একটু খেয়াল করুন। আমি মজা দিয়েই দেখাচ্ছি। কোন নিলাম আমি, একজনকে নিলাম হচ্ছে কালামানিক। এই হচ্ছে একটা কালামানিক, আরেকটা মানিক নিচ্ছি H1, একই জিনিস এখানেও আমি নিলাম কালামানিক। ও না, কালামানিক না, কান কাটা মানিক, কান কাটা মানিক। আমার ফোন আসছে। কান কাটা মানিক, দুইজনই H1, ঠিক আছে, কন্ট্রোল এস। এখন এখানে আপনি ধরেন H1টাকে, একটা কালামানিক, আরেকটা হইতেছে একটা কালামানিক, আরেকটা হইতেছে কান কাটা না ভালো মানিক। এটাকে দেন, একটা হলো কান কাটা মানিক, আরেকটা মানিক। তাহলে তো দুইটা আলাদা মানুষ হয়ে গেল। আপনি তাহলে ইয়া করবেন, দুজন আলাদা। আচ্ছা আপনি দেন, দুইটাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সেপারেট কিভাবে করছি আমি দেখাচ্ছি। আমি আপনাদের বোঝার জন্যই দিচ্ছি। কান কাটা, দুজনই তো তাহলে খারাপ মানুষ হয়ে গেল, একটাকে ভালো মানুষ রাখতে চাচ্ছিলাম, বুঝছেন? তো ভালো কত নাম আছে না, ওইগুলো দেন। আমরা কত শান্তশিষ্ট ভালো মানুষ, বিশেষ মানে দিয়ে দেন। আচ্ছা দেখেন, দুইটাই আসছে। আচ্ছা যান, বিসিএস মানিক, বাহ, বিসিএস মানিক। আমি তো মনে রাখার জন্য এমন কথা বলি, ঠিক আছে? দেখেন, একটা হচ্ছে কান কাটা মানিক, আর একটা হচ্ছে বিসিএস মানিক, দুইটা মানিক। ওকে, তো আমি এখন এটাকে ধরবো H1। এর মনে করেন একটা পুলিশ আসছে এখানে, পুলিশ এসে বলতেছে, সরি, একটা ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, একটা থার্ড ব্রেকেট হয়ে গেছে। আমরা একবারেই অফ হয়ে যাব সামনে। আপনি মিউট রাখেন, আমার এখানে যখন আজান দিবে তখন আমি আপনাদের ছুটি দিব, মানে টিফিন দিব। আপনারা শুধু শুনে যান, শুনতে কোনো সমস্যা হয় না। আর কেউ যদি পারেন একজন আজানের দিয়ে দেন, জবাব দিয়ে দেন, হয়ে যাবে। সহিহ হাদিস। H1 ট্যাগটাকে ধরলাম, H1 ট্যাগটাকে ধরে আমি তোমাকে বললাম যে তোমার কালার হচ্ছে রেড, সরি তোমার কালার হচ্ছে রেড। একটু মাইক্রোফোনটা অফ করে রাখেন। দেখেন তো দুইটা মানি কি মাঝখানে চলে যায় কিনা? সরি, দুইটা মানিকের কালার কি একই রকম হয়? কান কাটা মানিক এবং এখন আমি যদি তাকে টেক্সট অ্যালাইন বলি, টেক্সট অ্যালাইন দুইটাই হবে, সেন্টার, ফন্ট সাইজ হচ্ছে 50 পিক্সেল, ঠিক আছে? দেখেন তারা দুইজনই পায়। বাট পুলিশ যদি আসে, সে যদি মনে করেন কান কাটা মানিক, সে তো সন্ত্রাসী, আর বিসিএস মানে সে তো ভালো লোক, বিসিএস ক্যাডার। এখন একটা জায়গায় এসে কান কাটা মানিককে ধরতে গিয়ে সে বিসিএস মানিককে ধরে নিয়ে গেল পুলিশ এসে, এটা কি হইল? এটা তো ঠিক না। তাহলে সমস্যা না। এখন তাহলে এদেরকে ধরবো কিভাবে আমি? তাহলে এদেরকে কিভাবে ধরবো? যেমন তাদের একটি ট্যাগ থাকে, একটা হচ্ছে কান কাটা মানে, আর একটা হচ্ছে বিসিএস মানে। কিন্তু এখানে কি এই কান কাটা বিসিএস লেখা আছে? এখানে তো একই ট্যাগ ব্যবহার করা, এরও H1 ট্যাগ, এটারও H1 ট্যাগ, দুইজনই একই জায়গায় বসে আছে, একই জায়গায় আছে। তাহলে সমস্যা না। এখন এদের দুজনকে আপনি আলাদা করবেন কিভাবে? এটা হচ্ছে মেন বিষয়, মানে মেন টপিক। একই জায়গায় দুইটা H1 ট্যাগ থাকলে আমি কাকে কিভাবে ধরবো? আমি তো আলাদা আলাদাভাবে ধরতে চাই। তাহলে এদেরকে আমি আলাদা আলাদাভাবে কিভাবে ধরবো? এটা যদি করতে চান তাহলে তাদেরকে আলাদা আলাদা জায়গায় বসাতে হবে। স্যার H1 ট্যাগ যতগুলো থাকে বডি মে সব একই, যে ধরো একটা মানে এখানে 100 H1 থাকলে 100 H1 নিয়ে একই কথা বলবে। জি স্যার, এটা আমার প্রবলেম হচ্ছিল স্যার। এই যে সময় চলে আসছে আপনার প্রবলেম সলভ করার, ঠিক আছে? এখন দেখুন আমি এদেরকে ধরবো কিভাবে? আমি তাদেরকে আলাদাভাবে ধরবো। ওয়েবসাইটে এদেরকে ধরার জন্য আপনাকে আলাদা একটি ট্যাগ ব্যবহার করতে হবে। এদেরকে ধরার জন্য আলাদা একটি ট্যাগ ব্যবহার করতে হবে, ঠিক আছে?
তাদেরকে কি করতে হবে আলাদা ট্যাগ। এখন আলাদা ট্যাগ আপনারা শীটটা একটু দেখেন, খেয়াল করেন গতকালকের ক্লাসের শীট এটাই তো, তাই না? এখানে দেখুন এটা কি আমি দিইনি? স্প্যান ট্যাগ দিয়েছিলাম না? এখানে কোথাও যেন স্প্যান ট্যাগ ছিল। আচ্ছা থাকুক না থাকুক, সমস্যা নাই। একটা ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম কি জানেন? স্যার বললে জানবো। সেই ট্যাগটার নাম হচ্ছে ডিপ ট্যাগ। সেই ট্যাগটার নাম ডিপ ট্যাগ। তো এখন আমরা ডিপ ট্যাগ ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব দেখেন। আমি এখানে একটি ডিপ নিব। ডিপ মানে হচ্ছে জায়গা। ডিপ মানে কি? ডিভিশন, ডিভিশন বা জায়গা। ডিপ মানে ডিভিশন বা জায়গা। এখন এখানে যদি তারা এমন থাকতো যে উত্তরপাড়া কানকাটা মানিক, দক্ষিণ পাড়ার বিসিএস মানিক, তাহলে কি তাদেরকে ধরা সহজ হইতো না? আলাদা আলাদাভাবে। এখন তাদেরকে আমি আলাদা আলাদাভাবে রাখবো। সাপোজ এখানে আমি ডিভিশনে ভাগ করব তাদের। আমরা জানি ট্যাগ মানে লেস দেন গ্রেটার দেন দিয়ে শুরু করতে হয়। আমি তাদেরকে ডিভিশন মানে ডিপ, ডিআইবি, ডিপ ট্যাগ। ডিপ ট্যাগ শুরু এবং ডিপ ট্যাগ শেষ। ডিআইবি, ডিপ ট্যাগ শুরু এবং শেষ। তার কি একটা ডিভিশন নিলাম। এখন আমি এই একটা ডিপ ট্যাগ আর আমার এই হচ্ছে একটা ডিপ ট্যাগ। এই ডিপটাকে আমি এইটার ভিতরে রাখছি, কুদ্দুসটা একটা ডিপের ভিতরে রাখলাম। এখানে একটু আলাদা করে নিই, এখান থেকে আলাদাভাবে কেটে নিয়ে আলাদাভাবে রাখলাম। ঠিক আছে? এখানে আপনি আলাদা একটা ডিপ ট্যাগ বানান, ডিপ ট্যাগ শুরু এবং শেষ, এবং এইটাকে আপনি আলাদা করে নিয়ে এটার মাঝখানে রাখেন। এইটাকে তাহলে কি তাদেরকে আলাদা আলাদাভাবে বসানো হয়েছে না? এও আছে ডিপ ট্যাগে, এও আছে ডিপ ট্যাগে, আছে। কন্ট্রোল এস, রিলোড দেন, কাজ করে। একই জায়গায় আছে, একইভাবে আছে। কানকাটা মানিক এবং বিসিএস মানিক তারা একইভাবে আছে। এখন তাদেরকে আমি আলাদাভাবে ধরতে চাইলে তাদেরকে কেবল জায়গা দেওয়া হয়েছে, কিন্তু জায়গার কোনো নাম দেওয়া হয়েছে। ডিপ মানে কি? ডিভিশন, ডিভিশন বা জায়গা। ডিভিশনের কি কোনো নাম আছে? ডিভিশনের নাম নাই। এখন আমরা ডিভিশনের নাম দিব, তাদেরকে নামে ভাগ করতে হবে। ডিভিশনের ভিতরে আমরা জানি HTML ট্যাগের ভিতরে কি করতে হয়? অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এখানে একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ক্লাস। কি নাম? ক্লাস। ক্লাস সমান সমান। এখন আমি এটাকে বলে দেব তোমায় হচ্ছে উত্তরপাড়া, উত্তরপাড়া। তুমি হইলা উত্তরপাড়ার কালামানিক, আর তুমি হইলা দক্ষিণ, দক্ষিণ পাড়া। অনেক বড় নাম হয়ে গেল দেখা যায়। আচ্ছা হোক, একটা হলো উত্তর পাড়ার কালামানিক, দক্ষিণ পাড়ার বিসিএস মানিক। এখন কি তারা আলাদা আলাদা হলো না? এখন যদি পুলিশ এসে বলে উত্তর পাড়ার কালামানিক কে বা উত্তর পাড়ার মানিক কে, তাহলে কি যিনি কালামানিক উনি দাঁড়িয়ে যাবে, তাই তো? বা পালিয়ে যাবে, দাঁড়িয়ে না গেলেও পালিয়ে যাবে। আর যদি পুলিশ এসে বলে যে দক্ষিণ পাড়ার মানিক কে, তুমি দাঁড়াও, তাহলে কি বিসিএস মানিক দাঁড়িয়ে যাবে, ঠিক কি না? এখন আমি তাদেরকে ধরবো। এখন তাহলে এইভাবে ধরা চলবে না। তখন কিভাবে ধরতে হবে জানেন? তখন আপনাকে এইভাবে না ধরে এইভাবে ধরতে হবে। ওটা থাকুক, তারপর আমি দিচ্ছি যে দক্ষিণ পাড়ার কালামানিক বলে আমাকে ডাক দিতে হবে। তার মানে সিএসএস মানে ধরা এবং সাইজ করা, ধরা এবং সাইজ করা, ধরা এবং সাইজ করা, ধরবো এবং সাইজ করব। যদি আপনি এখানে ক্লাস ব্যবহার করেন তাহলে আপনাকে আপাতত ঝামেলায় যাচ্ছে না। উত্তরপাড়া এইটাকে যদি আপনি ধরতে চান, ক্লাস ব্যবহার করতে চান, তাহলে আপনাকে এখানে ব্যবহার করতে হবে ডট, ডট উত্তরপাড়া। একটা ডট দিয়ে উত্তরপাড়া ধরেছি, ডট উত্তরপাড়া, ওটা ধরা শেষ। এখন আপনি ওটা বলেন তোমার কালার হচ্ছে রেড, সরি এটাকে কেটেই দেন, এটা দরকার নেই। কালার হচ্ছে রেড,
কন্ট্রোল এস। এখন দেখেন কান কাটা মানিক সে ঠিকই কথা শুনে, বিসিএস মানিক কথা শুনে না। কথা শুনেছে? এটাকে ধরলাম, ধরে ওর ফন্ট সাইজ বললাম, ফন্ট সাইজ হচ্ছে 50 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কালার না, ওর কালার ব্যাকগ্রাউন্ড কালার দেন হচ্ছে খুব খারাপ, কালো। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, খুবই অন্ধকার, অতীত এবং ভবিষ্যৎ। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। দেখেন তো কালামানিক কাজ করে? কান কাটা মানিক, ওর চুট ধরে ফেলেছি। এখন কিন্তু বিসিএস মানিক দেখেন ভদ্রলোকের মতো বসে আছে। এখন বিসিএস মানিককে আমি সুনাম দেই, তাহলে কি বিসিএস মানিক কি দক্ষিণ পাড়ার মানিক? এটাকে ধরেন। আমরা জানি যেহেতু আমরা ডিপ ক্লাস ব্যবহার করেছি, তাই এখানে আমাদের সূত্র অনুযায়ী কী ব্যবহার করতে হবে? ডট দিয়ে দক্ষিণ পাড়া। ডট না দিলে কিন্তু কাজ করবে না। আপনারা বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন ডট ছাড়াই কাজ শুরু করছেন, আর আয়সা বলতেছেন ভাই আমার তো কাজ করে না, হাই আমার তো কাজ করে না। কিচ্ছু না, এগুলো সিম্পল। এখন আপনি তার কালার দেন। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, বিএসসিকে ব্যাকগ্রাউন্ড। তার ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, একদম সবুজ ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন। তার ফন্ট সাইজ দেন 50 পিক্সেলে দেন। তার কালার হচ্ছে একদম সাদা হোয়াইট, ভালো লুক, তাই না? কাজ করেছে বিসিএস মানিক এবং কানকাটা মানিক। তাদের এখন কি যা খুশি তাই করা যাবে রে? কথা বলেন। তাদের এখন যা খুশি তাই করা যাবে। তাহলে বিদায় পৃথিবী। এখন আমরা বিরতিতে যাব এবং এই ক্লাসটুকু আমি আপনাদেরকে করে দিচ্ছি, রেকর্ডিংটা সেভ করে দিচ্ছি। স্যার